বহির্জাত প্রক্রিয়া হল ভূপৃষ্ঠের বাইরের প্রাকৃতিক শক্তিসমূহ যেমন সূর্যতাপ, বায়ুপ্রবাহ, নদী, হিমবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতির দ্বারা ভূমিরূপের পরিবর্তন, ভাস্কর্য তৈরি এবং বিবর্তন ঘটার পদ্ধতি। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে পৃথিবীর অসম ভূমিরূপের সমতাবিধান বা পর্যায়ন ঘটানো। নিচে বহির্জাত প্রক্রিয়া এবং এর বিভিন্ন শক্তির দ্বারা সৃষ্ট প্রধান ভূমিরূপগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া হল। ১. বহির্জাত প্রক্রিয়ার প্রধান তিনটি পর্যায়। বহির্জাত প্রক্রিয়া মূলত তিনটি প্রধান উপায়ে কাজ করে: আবহবিকার, আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলাখণ্ড স্বস্থানে চূর্ণ বিচূর্ণ হওয়া; ক্ষয়ীভবন, ক্ষয়কারী শক্তিগুলির দ্বারা শিলাচূর্ণ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়া; পুঞ্জিত ক্ষয়, মাধ্যাকর্ষণ শক্তির টানে পাহাড়ের ঢাল বেয়ে শিলাস্তূপের নিচে নেমে আসা। ২. নদীর কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপন্দি প্রধানত তিনটি গতিতে: উচ্চ, মধ্য ও নিম্ন। ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ গঠন করে। উচ্চগতি বা পার্বত্য প্রবাহে সৃষ্ট ভূমিরূপ। ক্ষয়কার্য: আয় ও ভি আকৃতির উপত্যকা। পার্বত্য অঞ্চলে নদীর গতি তীব্র হওয়ায় নদীখাত কেবল নিচের দিকে ক্ষয় পায়। এর ফলে সংকীর্ণ আয় বা ভি অক্ষরের মতো উপত্যকা তৈরি হয়। গিরিখাত ও ক্যানিয়ন: শুষ্ক অঞ্চলে গভীর ও সংকীর্ণ নদী উপত্যকাকে ক্যানিয়ন, যেমন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, এবং আর্দ্র অঞ্চলে গিরিখাত বলে। জলপ্রপাত: নদীর গতিপথে কঠিন ও নরম শিলা পর্যায়ক্রমে আড়াআড়িভাবে থাকলে নরম শিলা দ্রুত ক্ষয় পেয়ে নদীখাত খাড়া ঢালে নিচে নেমে যায় এবং জলপ্রপাত সৃষ্টি করে। মন্থকূপ: নদীর তলদেশে ঘূর্ণিস্রোতের সাথে থাকা নুড়ি পাথরের আঘাতে ছোট ছোট গোল গর্তের সৃষ্টি হয়, যাকে মন্থকূপ বলে। মধ্য ও নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপ। সঞ্চয়কার্য: পলল শঙ্কু ও পলল ব্যজনী। নদী পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে নামার মুখে ঢাল হ্রাসের কারণে নুড়িপাথর জমিয়ে ত্রিকোণাকার পলল শঙ্কু এবং পাখার মতো পল্ল ব্যজনী গঠন করে। নদী বাঁক: সমভূমিতে নদীর গতি কমে যাওয়ায় নদী এঁকে বেঁকে চলে, একে নদী বাঁক বলে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ: নদী বাঁক অতিরিক্ত বৃদ্ধি পেলে নদী সোজা পথে চলতে শুরু করে এবং পুরনো বাঁকা অংশটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের মতো হ্রদ গঠন করে। প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ: বর্ষাকালে নদীর দুকুল ছেপে বন্যা হলে পলি জমে প্লাবনভূমি তৈরি হয়। নদীর পাড়ে পলি জমে প্রাকৃতিকভাবে যে উঁচু বাঁধ তৈরি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে। বদ্বীপ: মোহনার কাছে নদীর গতি একেবারে কমে গেলে সমস্ত পলি, বালি জমে গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলা বোপ মাত্রাহীন বর্ণের মতো বদ্বীপ সৃষ্টি করে, যেমন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। ৩. বায়ুর কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ অপসারণ গর্ত বা ধূলিজনি। প্রবল বায়ু প্রবাহে মরুভূমির বালি এক স্থান থেকে উড়ে গিয়ে বড় গর্তের সৃষ্টি করে, যেমন মিশরের কাত্তারা গর্ত। গৌড় বা ব্যাঙের ছাতা: মরুভূমিতে নিচের অংশে বায়ুর ক্ষয়কাজ বেশি হওয়ায় শিলাখণ্ডটি দেখতে ব্যাঙের ছাতার মতো হয়। এর ওপরের অংশ চওড়া ও নিচের অংশ সরু হয়। ইয়ারদাং: কঠিন ও কোমল শিলা উলম্বভাবে অবস্থান করলে কোমল শিলা বায়ুর ঘর্ষণে ক্ষয় পেয়ে সরু শৈলশিরার মতো অবস্থান করে। জিউগেন: কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে থাকলে কোমল শিলা ক্ষয় পেয়ে টেবিলের মতো আকৃতি ধারণ করে। বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বারখান বা সর্পিলাকার বালিয়াড়ি। বায়ু প্রবাহের পথে আড়াআড়িভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বলে। এর দুটি কোণ শিংয়ের মতো প্রসারিত থাকে। সিফ বালিয়াড়ি: বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত দীর্ঘ ও সংকীর্ণ তরবারির মতো বালিয়াড়িকে সিফ বালিয়াড়ি বলে। লোয়েস: মরুভূমির সূক্ষ্ম ধূলিকণা বহু দূরে উড়ে গিয়ে জমা হয়ে যে উর্বর সমভূমি গঠন করে তাকে লোয়েস বলে, যেমন চীনের হুয়াংহো অববাহিকা। ৪. হিমবাহের কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। উচ্চ পার্বত্য অঞ্চল ও মেরু অঞ্চলে হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপকরি বা সার্ক: হিমবাহের ক্ষয়কাজের ফলে পাহাড়ের গায়ে যে আরামকেদারার মতো গর্ত তৈরি হয় তাকে করি বা সার্ক বলে। ইউ-আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী: হিমবাহ উপত্যকার দুই পাশ এবং তলদেশ সমানভাবে ক্ষয় করার ফলে ইংরেজি ইউ অক্ষরের মতো উপত্যকা তৈরি হয়। ঝুলন্ত উপত্যকা: প্রধান হিমবাহ উপত্যকায় এসে যখন ছোট ছোট উপনদী হিমবাহ মিলিত হয়
তখন মনে হয় উপত্যকাটি ওপরে ঝুলন্ত অবস্থায় আছে। এখান থেকেই সাধারণত জলপ্রপাত তৈরি হয়। রসমতানে হিমবাহের গতিপথে কোনো ঢিবির মতো শিলা থাকলে তার অভিমুখটি মসৃণ এবং বিপরীত দিকটি অসমান ও খাঁজকাটা হয়ে যায়। একে রসমতানে বলে। হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গ্রাবরেখা, হিমবাহ ক্ষয় করা পাথর, নুড়ি, বালি প্রভৃতিকে বয়ে নিয়ে এসে হিমবাহের শেষ প্রান্তে বা দুই পাশে জমা করে যে রেখার মতো অবক্ষেপ তৈরি করে তাকে গ্রাবরেখা বলে। ড্রামলিন হিমবাহের নিচে নুড়ি, বালি, কাঁকর জমে উল্টানো নৌকো বা অর্ধেক কাটা ডিমের মতো দেখতে যে ঢিবি তৈরি হয় তাকে ড্রামলিন বলে। একে ব্যাফেরেগস টপোগ্রাফি বলা হয়। এস্কার হিমবাহের গলিত জলের স্রোতে নুড়ি, বালি জমে দীর্ঘ, সংকীর্ণ ও আঁকাবাঁকা বাঁধের মতো ভূমিরূপ তৈরি হলে তাকে এস্কার বলে। 5. সমুদ্রতরঙ্গের কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রতরঙ্গের আঘাত ও সঞ্চয়ের ফলে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়। সমুদ্র ভৃগু তরঙ্গের আঘাতে উপকূলের খাড়া পাথুরে দেওয়াল তৈরি হলে তাকে সমুদ্র ভৃগু বলে। সমুদ্র গুহা ও তোরণ ভৃগুর দুর্বল অংশে তরঙ্গের আঘাতে প্রথমে গুহা এবং গুহাটি এপারোপার ক্ষয় হয়ে গেলে সমুদ্র তোরণ বা আর্চ তৈরি হয়। স্ট্যাক ও স্টাম্প তোরণের ছাদ ভেঙে গেলে সমুদ্রের মাঝে খাড়া স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকা অংশকে স্ট্যাক এবং এটি আরও ক্ষয় পেয়ে ছোট হলে তাকে স্টাম্প বলে। সৈকতভূমি সমুদ্রতরঙ্গ দ্বারা বাহিত বালি, নুড়ি উপকূলভাগে জমা হয়ে যে চওড়া সমতল ভূমিরূপ গঠন করে তাকে সৈকতভূমি বা বেলাভূমি বলে। উপসংহার বহির্জাত প্রক্রিয়াগুলি অবিরত ভূপৃষ্ঠের ভাস্কর্য পরিবর্তন করে চলেছে। শিলার ওপর নদী, বাজু ও হিমবাহের এই যৌথ ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ার ফলেই আজকের পৃথিবীর বৈচিত্র্যময় প্রাকৃতিক ভূপ্রকৃতি গড়ে উঠেছে। উচ্চ পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তৃত ভূমিরূপের বিবর্তন সম্পর্কে আপনার কি নির্দিষ্ট কোনো শক্তি, যেমন কেবল নদী বা বায়ুর কাজ, বা কোনো বিশেষ ভূমিরূপের উৎপত্তি সম্পর্কে আরও বিস্তারিত জানার প্রয়োজন আছে? জানালে আমি সেই অংশটি আরও গভীরে ব্যাখ্যা করতে পারি।